বাংলাদেশে এখনও চলছে অবাধে গাছ কাটা কিংবা বন উজাড় করা। তবে এ সংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলেও আদালতে মামলা করতে পারছেন না। ইদানিং যে আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাও একমাত্র কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। কত সুন্দর নীরব একটা নিস্তব্ধ ঠান্ডা একটা পরিবেশ, চতুর্দিকে কিন্তু একটা উত্তাপ, বাইরে কেউ থাকাই যায় না রোদের জন্য। একটা গাছ কাটলে তার একটা ক্রিমিনাল অফেন্স, সে একটা শাস্তি পাবে, এইরকম কিন্তু এখনো করা হয় নাই। একটা জবাবদিহিতার মধ্যে নিজেকে আনতে হবে। আজকে যে অবস্থা আমরা এসেছি, সেই অবস্থা থেকে সরকারকে একটা স্পষ্ট বার্তা নিতে হবে। সেই বার্তা নিয়ে সরকারকে জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থা নিতে হবে। গাছ মানুষের বড় বন্ধু, অথচ সেই গাছ কাটার কোনো বিচার হয় না। আইনজীবীরা বলছেন সদিচ্ছার অভাব ও রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় এ নিয়ে আইন হচ্ছে না। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছে আমি জানসি জুথিকা। টার্গেট ফুলফিল করার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা সিরিয়াসলি ড্রাইভ দেয় মানি ফ্লোটা ঠিক রাখা, মানুষের হাতে টাকা যাতে যায়। গভর্নমেন্টের এই জায়গাটাই দেখা দরকার। এটা যদি করা যায় তাহলে দেখবেন আপনি ইনকাম ট্যাক্স অনেক বেড়ে যাবে, ভ্যাটও অনেক বেড়ে যাবে। আমাদের কত ঋণ নিতে হবে, আমরা বাজেট ঘাটতি কতটুকু আমাদের হবে, এটা সবটাই কিন্তু নির্ভর করে যে আমরা এনবিআর এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে কত আদায় করতে পারছি। আগামী জুন পর্যন্ত 3 মাসে বাড়বে রাজস্ব আহরণ, তবে তাতেও মিটবে না ঘাটতি। তাই ব্যয়ের খাতায় অপচয় রোধের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। শুরুতেই গাছ রক্ষার প্রসঙ্গ। গাছ কাটার অপরাধে আদালতে তেমন কোনো মামলা নেই। হাইকোর্টে কয়েকটি রিট মামলা রয়েছে। গাছ কাটার বিষয়ে ঢাকার পরিবেশ আদালতে 23 বছরে একটি মামলাও হয়নি। এখন পর্যন্ত উচ্চ আদালতে বন উজাড় করা কিংবা অবাধে গাছ কাটার দায়ে কারো দৃশ্যমান সাজার নজির নেই। গাছ কাটার মামলায় নিষেধাজ্ঞা ও তলবের আদেশে সীমাবদ্ধ আদালত। পরিবেশবিদ ও আইনজীবীরা বলছেন সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও নির্দিষ্ট আইন না থাকায় অপরাধীদের বিচার হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান, ছবি তুলেছেন মিরাজুল ইসলাম। হাইকোর্ট প্রাঙ্গণে প্রতিদিনই মামলা সংক্রান্ত কাজে থাকে মানুষের আনাগোনা। তবে আদালত প্রাঙ্গণে বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বাইরে গাছের ছায়ায় ঠাঁই নিতে বাধ্য হন বিচার প্রার্থীরা। গাছের নিচেই অনেকে সেরে ফেলেন দরকারি আলাপও। এরকমই কয়েকজন বন্ধু এসেছেন জামালপুর থেকে। চাকরি সংক্রান্ত একটি মামলা জিতেছেন তারা। রায়ের পর তীব্র গরম থেকে রেহাই পেতে গাছের নিচে বসেছেন আড্ডায়। এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন গাছ হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু গাছ কাটার কোনো বিচার হয় না। কত সুন্দর নীরব একটা নিস্তব্ধ ঠান্ডা একটা পরিবেশ, চতুর্দিকে কিন্তু একটা উত্তাপ, বাইরে কেউ থাকাই যায় না রোদের জন্য। কিন্তু এখানে আমরা নীরবে বসে শান্তিতে গল্প করতে পারছি। এরকম আরও অনেকেই গাছের ছায়ায় বসেছেন গরমে ওষ্ঠাগত প্রাণকে শীতল ছায়ায় জুড়িয়ে নিতে। উন্মুক্ত স্থানে সূর্যের হলকা থেকে বাঁচতে গাছের চেয়ে উপকারী বন্ধু আর নেই, অথচ এই গাছেই অবাধে কাটা হয় বাছবিচার ছাড়া। ইদানিং যে আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাও একমাত্র কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, যেখানে গাছপালা দিন দিন কেটে ফেলা হচ্ছে। আমাদের একটা গাছ কাটলে একাধিক গাছ লাগানো প্রয়োজন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 2019 সালে একটি প্রকল্পের জন্য গাছ কাটা শুরু হলে বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে সরে আসে প্রকল্প বাস্তবায়নকারীরা। তবে সে সময় হাইকোর্টে রিট করলে শুধু গাছ কাটার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়, কাউকেই শাস্তির আওতায় আনা হয়নি। এরকম পাহাড় বনাঞ্চলে গাছ কাটার বিষয়ে হাইকোর্টে কয়েকটি রিট মামলা আছে। 2023 সালে মন্ত্রী পরিষদ নীতিগত সিদ্ধান্ত নেয় 2030 সাল পর্যন্ত কেউ অনুমতি ছাড়া কোনো গাছ কাটতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত মানছে না কেউ। দেশে এখন পর্যন্ত গাছ কাটা বন্ধ, গাছ সংরক্ষণ করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন বা নীতিমালাও নেই। 2012 সালে একটি আইন করার তৎপরতা শুরু হলে 2016 সালে সংসদে তা থেমে যায়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলার কয়েকটি রিট মামলা ছাড়া গাছ কাটা নিয়ে হাইকোর্টে কোনো মামলাও নেই। আইনজীবীরা বলছেন সরকারের সদিচ্ছার অভাব ও রাজনৈতিক সিদ্ধান্ত না থাকায় এ বিষয়ে কোনো আইন হচ্ছে না, আবার মামলা করা হলেও শাস্তিও হচ্ছে না।
আদালতে এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে গাছ কাটার উপরে হয়তো একটা নিষেধাজ্ঞা দিল, কিন্তু এই যে একটা গাছ কাটা এবং সেই কাটার জন্য যে তার শাস্তি, এই ধরনের ক্লিয়ার কাট একটা আইন যে একটা গাছ কাটলে তার একটা ক্রিমিনাল অফেন্স, সে একটা শাস্তি পাবে, এইরকম কিন্তু এখনো করা হয় নাই। আদালত একটা হাতিয়ার হতে পারে, আইনি প্রক্রিয়া একটা মাধ্যম হতে পারে, কিন্তু সরকারকে তো একটা জবাবদিহিতার মধ্যে নিজেকে আনতে হবে। আজকে যে অবস্থা আমরা এসেছি, সেই অবস্থা থেকে সরকারকে একটা স্পষ্ট বার্তা নিতে হবে, সেই বার্তা নিয়ে সরকারকে জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থা নিতে হবে। অবাক করার মতো বিষয় হলো, ঢাকার পরিবেশ আদালতে 23 বছরে গাছ কাটা নিয়ে কোনো মামলাই হয়নি, সবই পলিথিন আর ইটভাটার মামলা। 25% বন থাকার কথা থাকলেও দেশে বনাঞ্চল আছে মাত্র 8%, আর রাজধানী ঢাকার মানুষের বসবাস অনুযায়ী গাছপালার আরও খারাপ অবস্থা। গাছ কাটা বন্ধে একটি কমিশন গঠন করার উপর জোর দিয়েছেন উদ্ভিদ গবেষক অধ্যাপক মিহির লাল সাহা। তিনি মনে করেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশে নির্বিচারে একটা পর্যায়ে গাছ কাটা হয়েছে। রাস্তার পাশেই কিছুদূর পর পর বট গাছ দেখেছে। এই বটের যে ক্যানোপি, এখন সেটা দেখা যাচ্ছে না। এই যে ক্যানোপিতে বিশাল আকার যে একটা ক্যানোপি, একটা ছায়া দিত, ক্লান্ত প্রতীক ওখানে বসতে পারত। খুবই যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে গাছ কাটা কখনোই উচিত না। মানুষকে যেভাবে বিচারের আওতা আনা হয় কোনো অপরাধমূলক কাজ করলে পরে, গাছ কাটাও একটা অপরাধ, সেই অপরাধের বিচার হওয়া উচিত। বাংলাদেশে এখনও চলছে অবাধে গাছ কাটা কিংবা বন উজাড় করা। তবে এ সংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে সংক্ষুব্ধ ব্যক্তিরা চাইলেও আদালতে মামলা করতে পারছেন না। আর দু একটি মামলা হলেও আদালত দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে পারছে না, যে কারণে গাছ কাটার অপরাধের সাথে জড়িতদের এখন পর্যন্ত বাংলাদেশে দৃষ্টান্তমূলক কোনো শাস্তিও হচ্ছে না। তবে সরকার সুনির্দিষ্ট নীতিমালা করলে এ বিষয়ে দায়ীদের আইনের আওতায় আনা অনেক সহজ হতে বলেই মনে করেন আইনজীবীরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসীর জনজীবন। এই কষ্ট আরও বাড়িয়েছে সড়কের খোঁড়াখুঁড়ি, কারণ হয়ে উঠেছে যানজট বৃদ্ধির। এতে গরমে যোগ হচ্ছে বাড়তি অস্বস্তি। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। দুপুর হলেই যেন আগুনের ফুলকি বইতে শুরু করে নগর জুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া তাই অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। গরমে হাত পা বাইরে ভাঙ্গি আনে, দুর্বল লাগে। রাস্তাঘাট হলো জামজট, উলান জানা ক্যাপ মাইরা, একটা ক্যাপ মারলে আধা ঘন্টা রেস্ট নেওয়ান লাগে। সারাদিনে যেখানে 1 লিটার পানি খেতে ওইখানে এখন 6 লিটার পানি খাওয়া, 6 লিটার। আর রোদে তো তাকানোই যায় না। গরমের কারণে আখের রসটা বেশি চলছে, বেশি খাইছে, বেশি বিক্রি হইতেছে। তবুও কাজের দরকারে যারা রাস্তায় বের হন তাদের গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় সড়কের খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের অংশ হিসেবে কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে রাস্তা খুঁড়ছে সিটি কর্পোরেশন, আবার কোথাও সুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা কাটছে সড়ক, কোথাও আবার বিদ্যুতের লাইন ও ইন্টারনেট কেবল মাটির নিচে নিতে রাস্তা খুঁড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে চলে খোঁড়াখুঁড়ি, আর ভাঙাচোরা এসব সড়কের ধুলোবালিতে দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এটার মূলত হচ্ছে আপনার ওয়াসার কাজ চলছে, আমাদের পুরো লাইনই কাজ চলবে। এখন দেখা যায় যে এখানে হচ্ছে আপনার যত মিটার আছে সে কাজগুলো ক্লিয়ার হয়েছে, এখন পাশে যে লাইনে কাজ চলবে ওখানে আবার আমরা খনন করবো। রাস্তাতে কাটাকাটি করতে হয়, বুঝছেন, ধুলাবালু আসলে সমস্যা হয়। এটা করতে যায় 2 থেকে কাটা একসাথে কাটাতে গাড়ি আসা যাওয়া, জনগণের সমস্ত কষ্ট হচ্ছে আমাদের আসা যাওয়া। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই কাটাকাটি বা খোঁড়াখুঁড়িতে নগর জুড়ে বাড়ছে যানজটও। কারণ ছোট বড় গর্ত এড়িয়ে ঝুঁকি নিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম গতিতেই চলতে হয় যানবাহনকে। গরমে তাই অস্বস্তি বাড়ছে নাগরিকদের যাত্রাপথে। সরকারি বিভিন্ন দপ্তরে যে সমন্বয়হীনতার অভাব, এটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। কাটাকাটি চলছে, তার সাথে যদি ঢাকা ওয়াসা থেকে একটু পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে কিছুটা জনজীবনে স্বস্তি পাওয়া যেত। এই রিকশা চালকের মতো দুর্ভোগের কবলে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নগরীর বহু মানুষ। এমনকি পথে চলতে গিয়ে আহত হচ্ছেন সাধারণ পথচারীও। এই যে যদি গাড়িগুলো যদি না থাকতো আমার গাড়িটা পড়তো না, বুঝছেন, এই গাড়ি লেগে আমার গাড়িটা পড়ে আসছে নিচ্ছে। পারাপার হওয়ার সময় খুবই ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে রিকশা পায়ের উপর দিয়ে চলে আসে।
তীব্র গরমে এমন নানা ভোগান্তিতে যখন বিপর্যস্ত জনজীবন, তখনও একদিকে যেমন খোঁড়াখুড়ির থেকে স্বস্তি দেওয়ার দৃশ্যমান উদ্যোগ নেই, অন্যদিকে গরম কমার সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিদ্যমান যে তাপপ্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দ্বারা টেম্পারেচারের খুব বেশি ভেরিয়েশন হবে না। এই টেম্পারেচারের ভেরিয়েশনের জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকায় যখন মাঝারি থেকে বেশি বৃষ্টিপাত হবে তখন হচ্ছে যে হয়তো বা টেম্পারেচারটা একটু কমতে পারে। বায়ু দূষণ রোধে এবং তীব্র তাপপ্রবাহ কমাতে নগরের বিভিন্ন সড়কে 2টি স্প্রে ক্যানন এবং 10টি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিনই পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাইজিদ সাদ, এখন ঢাকা। গেল কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এতে প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে আসা যাত্রীদের সংখ্যায়। বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমায় সীমান্তের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। তীব্র অস্বস্তিকর গরমে রোজগারে নেমেছে ভাটা। ইমিগ্রেশন জটিলতায় অনেক যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে তাপপ্রবাহের প্রভাব থাকবে আরও কয়েকদিন। সপ্তাহ শেষে দক্ষিণ পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 4 জেলায় জারি করা হয়েছে চরম তাপপ্রবাহের লাল সতর্কতা। কলকাতায় যা গরম পড়ছে, বাংলাদেশের ওই জন্য এখন একটু আশা কমে গেছে। যখন মানে একটু ঠান্ডা হাওয়া পড়ে তখন যাত্রী একটু বেড়ে যায়। এই আর জ্যামের কারণে অনেকে, আমি চিন্তা ভাবনা করিলাম যে ট্রেনে চলে আসবো এই জ্যামের কষ্ট গরমের কারণে। তারপরে আমার এই ট্রেন আমি একটা সমস্যার জন্য আসতে পারিনি, তা রবিবার আসতে পারিনি, তাই আজকে ঢুকলাম। গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ে কিউলেক্স মশার প্রজনন। আবার একটু বৃষ্টি হলেই জমে থাকা পানিতে জন্মায় এডিস। এমন শাখের করাতে পড়ে যখন নাজেহাল নগরবাসী, তখন মশা নিধনে জনবল সংকটে ভুগছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু তাই নয়, গত বছর অকার্যকর ওষুধ ছিটিয়ে সমালোচিত হওয়ায় এবছর এখনও নতুন ওষুধ কেনা ও গবেষণায় সময় পার করছেন কর্পোরেশনের কর্তারা। চট্টগ্রাম থেকে কাজী মাহফুজের প্রতিবেদন। আতঙ্কের এক পতঙ্গ মশা, মশারি, কয়েল, মশা মারার ইলেকট্রনিক্স পণ্য, কোনো কিছুই থামাতে পারছে না মশার দাপট। এর থেকে বাঁচতে পরিবার বা ব্যক্তি পর্যায়ে নানা উদ্যোগ, এমনকি সিটি কর্পোরেশনের মেয়রেরও অসহায় সমর্পণ। চট্টগ্রামে গেল বছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 14,082 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। মারা যান 107 জন, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ডেঙ্গু মৌসুম না হয়েও চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 133 জন, মারা গেছেন 3 জন। নগরীর মশা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এ সময় কি করছে তারা? নগরবাসীর অভিযোগ, হাঁকডাক থাকলেও ঠিকমতো ছিটানো হয় না কীটনাশক, আছে জনবল সংকট। পাশাপাশি ওষুধের কার্যকারিতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইদানিং মশা এত বেশি পরিমাণ বেড়েছে, যে কোনো কিছুতে মনোসংযোগ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এটা সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখতেছি না। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর যেহেতু প্রকোপ বাড়তেছে, আমরা আশা করতেছি এটা যদি সহসা যদি এটার প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা না নেয় তাহলে এটা আরো ভয়াবহ রূপ হতে পারে। গেল বছর নানা সমালোচনার মুখে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে সিটি কর্পোরেশন। মশার উৎপত্তি স্থল ও ধরন শনাক্তে গবেষণাও চালানো হয়। কর্পোরেশনের দাবি, আগের ওষুধে কাজ না হওয়ায় এবার নতুন ওষুধ ছিটানো হচ্ছে। কার্যকারিতা পরীক্ষায় স্থাপন করা হয়েছে গবেষণাগার। তবে এক্ষেত্রে নিজেদের ঘাটতির কথা স্বীকার করছেন কর্পোরেশনের কর্তারা। মাঝখানে আমাদের কিছু ওষুধের স্বল্পতা ছিল, আমরা পরীক্ষা নিরীক্ষা করছিলাম, সেই কারণে সেটার প্রভাবটা পড়েছে হচ্ছে নগরের উপর, মশার উপদ্রবটা কিছুটা বেড়েছে। তো আমি স্বস্তির খবর হচ্ছে আমরা যে ওষুধটা মিশ্রণটা এখন ব্যবহার করছি সেটা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, এবং এভাবে চলতে থাকলে হয়তো জুনের আগে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। প্রশ্ন হচ্ছে, মশা বাড়ার ক্ষেত্রে শুধু কি কর্পোরেশন দায়ী? বিশেষ করে এডিসের মূল জন্মস্থান জমে থাকা স্বচ্ছ পানি।
কর্পোরেশন বলছে খোলা জায়গায় তারা ওষুধ ছিটালেও ঘরের ভেতর গাছের টব, ছাদ কিংবা নির্মাণাধীন ভবন নিয়ে নগরবাসী এখনও অসচেতন। মশার যে প্রজনন ক্ষেত্রগুলো মানে যে ওয়াটার স্ট্যাগনেট হওয়ার কারণে জানেন যে জলাবদ্ধতা প্রজেক্ট ছিল, মাঝখানে অনেক জায়গায় এই যে আপনার গাইডিং ওয়াল করার জন্য পানি থামিয়ে রাখতে হয়েছে, সেটা বদ্ধ পানিতে বেশ কিছু মশা জন্মেছে। তাও আমরা এখন আমাদের এই কালো তেল ইউজ করি কিংবা আমরা যে লার্ভিসাইড লার্ভা মারার জন্য যে ওষুধগুলো হচ্ছে সেগুলো দেওয়ার ফলে কিছুটা হলো নিয়ন্ত্রণ এসেছে। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি, ফলে প্রাকৃতিকভাবে এই সময়টা মশা প্রজননের সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া নোংরা পানিতে সবচেয়ে বেশি জন্ম নেয় কিউলেক্স মশা। তবে গবেষকদের মতে সিটি কর্পোরেশনের ভূমিকা প্রয়োজনের তুলনায় একেবারেই নামমাত্র। সিটি কর্পোরেশন যে 4টা রাসায়নিক ব্যবহার করে সেগুলোর কার্যকারিতা আমরা কিন্তু ফগিং এবং স্প্রের মাধ্যমে তেমন বেশি পাইনি। এটা যদিও আমাদের একটা ল্যাবরেটরি সেটআপে ল্যাবরেটরি স্কেলে আমাদের নিয়ন্ত্রিত মাধ্যমে আমাদের পরীক্ষাটা করা, কিন্তু আমরা ওই 4টা রাসায়নিকের তেমন কোনো কার্যকারিতা পাইনি। বিশেষজ্ঞরা বলছেন মশা নিধনে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও নগরবাসীকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। খোলা জায়গায় সরকারি সংস্থা ব্যবস্থা নিলে বাসাবাড়িতে ব্যবস্থা নিতে হবে নগরবাসীকেই। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। দেশজুড়ে দেখা গেল গোলাপি চাঁদ। মহাজাগতিক সেই সৌন্দর্য দেখতে রাতে বের হয়েছিলেন নগরবাসী। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা প্রশান্তি দিয়েছে এই পূর্ণচাঁদ। অনেকের ধারণা বৃষ্টির আভাস দিচ্ছে এই বিবর্ণ চাঁদ। শাহাদাত অব্রর প্রতিবেদনে বিস্তারিত। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? প্রেমের মতো চাঁদের গায়ে গোলাপি আভা স্থায়ী হয়েছিল ঘণ্টা দুয়েক, তারপর তা মুছে যায়, রয়ে যায় সাধারণ পূর্ণচাঁদ। চাঁদের আলো লাগে ভালো চাঁদনি বসর রাইতে, বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। রাতের আকাশে চাঁদের রং গোলাপি, তাই তরুণদের কণ্ঠে চাঁদের সুরতাল। চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি বড় ও উজ্জ্বল দেখায়, চাঁদের প্রতি আলাদা আগ্রহ দেখা যায় সব বয়সী মানুষের। বুধবার রাতে দেশের আকাশে দেখা যায় এই গোলাপি আভার চাঁদ, তাই কেউ বাসার ব্যালকনিতে বসে আগ্রহ নিয়ে দেখছে চাঁদ, আবার কেউ চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছে চাঁদের সৌন্দর্য। সারাদিনের গরমের তীব্রতার পর পূর্ণিমার চাঁদ যেন কিছুটা প্রশান্তির কারণ হয়ে এসেছে নগরবাসীর কাছে। তাই তো রাত বাড়তেই জোছনার আলোয় অনেকেই বেরিয়েছে শহরে। চাঁদটা উপলক্ষ করি আমরা ওই ফ্যামিলি মেম্বার্স যারা আছি, মা বোন ওয়াইফ, ওদের নিয়ে একটু ঘুরতে আসা। দিনে না বের হতে পারার কারণে রাতের বেলা একটু বের হয়ে চা খাওয়া, উপভোগ করা, এট দ্য সেম টাইম একটু ঠান্ডা আবহাওয়া। তীব্র তাপদাহে কাজ শেষে খানিকটা জিরিয়ে নিচ্ছে শ্রমজীবী মানুষ। চাঁদের আলোয় বৈশাখের বাতাসে মন ভরেছে অনেকের, তাই তাদের চোখও এড়ায়নি এই গোলাপি চাঁদ। অন্যদিনের তো আজকে বাতাসটা একটু বেশি, অন্যদিন তো মানে চারটা দেখো মানে আমার কাছে শান্তি লাগছে। চাঁদের দিকে তাকিয়ে শহরের উত্তাপ ভুলে থাকার চেষ্টায় খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে কেউ কেউ। চায়ের কাপেও জমে উঠেছে আড্ডা আর গল্প। সেই গল্পে যেন চাঁদ নিয়ে এসেছে অন্য মাত্রা। টিসিতে আসলে মনে হয় টুকটাক একটু খোলা আকাশ পাওয়া যায়, এছাড়া ওগুলো সব জায়গায় তো মাথার উপর সব বিল্ডিংই দেখা যায়, চাঁদটা দেখা যায় না। গরমের তাপটা একটু কম, এর জন্যই চাঁদ দেখতে, গোলাপি পূর্ণিমা দেখতে একটু চা খাইতে আসলাম এখানে। আবহাওয়ার পূর্বাভাস, জ্যোতির্বিদ্যা ও বৃক্ষরোপণ সংক্রান্ত কিছু গ্রন্থ মতে এপ্রিলের পূর্ণিমার চাঁদ এমন বিবর্ণ হলে বৃষ্টির সম্ভাবনা থাকে, তাই অনেকেই আশায় আছে বৃষ্টির। বেসিক্যালি বাইরের কান্ট্রিতে তো গোলাপি চাঁদ দেখালে বৃষ্টি হয়, তো আমরা আসলে বাংলাদেশি যারা, কারণ আমরা আসলে অল্প গরমে অনেক মানে অস্বস্তি ফিল করি, তো আমরা আশা করি আসলে গোলাপি মনটা হইলে আমরা বৃষ্টিটা পাবো আশা করি। বাসা অনেক গরম, তো বাইরে এসে ঠান্ডা বাতাস, সুন্দর চাঁদ, ভালোই লাগছে বাইরে এসে।
আবহাওয়া অফিস বৃষ্টির সুসংবাদ না দিলেও এই চাঁদ দিয়েছে কিছুটা প্রশান্তি। চাঁদের নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়। কোথাও কোথাও কমলা রঙেরও চাঁদ দেখা যায়। রাত বাড়ার এক পর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করে। প্রতি বছর এপ্রিল মাসের পূর্ণিমার এই চাঁদকে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ নাম দেওয়া হয়। শাহাদ আফরোজ, এখন, ঢাকা। চলতি অর্থ বছরের ৯ মাসে এনবিআরের রাজস্ব আহরণ ঘাটতি ২১,০০০ কোটি টাকা। এমন অবস্থায় লক্ষ্য পূরণে বাকি ৩ মাসে আদায় করতে হবে আরও ১,৩১,০০০ কোটি টাকা। রাজস্ব সংশ্লিষ্টরা বলছে, অর্থ বছরের শেষ মুহূর্তে আহরণ বাড়লেও ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা নেই। তাই ব্যয়ের খাতায় অপচয় রোধের পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪,৩০,০০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৬০,০০০ কোটি টাকা বেশি। তবে প্রথম ৬ মাসে রাজস্ব আহরণে বড় ঘাটতি থাকায় ফেব্রুয়ারিতে এসে লক্ষ্যমাত্রা ২০,০০০ কোটি টাকা কমিয়ে ঠিক করা হয় ৪,১০,০০০ কোটি টাকা। এর পরেও অর্থবছরের ৯ মাসের মাথায়ও লক্ষ্য অর্জনে বড় ঘাটতি রয়ে গেছে। এনবিআরের হিসাব ঘেঁটে দেখা যায়, সবশেষ মার্চ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ২,৮১,৭৪৫ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ২,৫৯,৮৬৬ কোটি টাকা। তাই ৯ মাসে ঘাটতি ২১,৯৭৯ কোটি টাকা। এর মধ্যে আমদানি রপ্তানি শুল্কে ঘাটতি ৯,০৭৯ কোটি টাকা, মূল্য সংযোজন করে ৪,৩৫০ কোটি টাকা, আর আয়কর ও ভ্রমণ করে ৮,৪৪৮ কোটি টাকা। আগামী বাজেটের আগ পর্যন্ত যে সময় আছে, এর মধ্যে এনবিআরকে আহরণ করতে হবে আরও ১,২৯,০০০ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আগামী জুন পর্যন্ত ৩ মাসের রাজস্ব আহরণ বাড়বে, তবে তাতেও মিটবে না ঘাটতি। তাই রাজস্ব আহরণ বাড়াতে হলে আয়কর রিটার্ন বাড়ানো সহ কর ফাঁকি রোধে আরও পদক্ষেপ নিতে হবে এনবিআরকে। টার্গেট ফুলফিল করার জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের কর্মকর্তারা তারা সিরিয়াসলি ড্রাইভ দেয় এবং যত রকমের ফাঁক ফোকর আছে সেগুলো ধরার চেষ্টা করে। যে সমস্ত নির্মাণ কাজ, সাপ্লাইয়ের কাজ যেগুলো থাকে সেগুলোতে সাধারণত এই ৩ মাসে কিন্তু বেশিরভাগ বিলগুলো ছাড় হবে, হয়তো অনেকাংশে পুষিয়ে আসবে, তারপরও ঘাটতি থাকবে। মানি ফ্লোটা ঠিক রাখা, মানুষের হাতে টাকা যাতে যায়, তো এটা গভর্নমেন্টের এই জায়গাটাই দেখা দরকার। এটা যদি করা যায় তাহলে দেখবেন আপনি ইনকাম ট্যাক্স অনেক বেড়ে যাবে, ভ্যাটও অনেক বেড়ে যাবে, কাস্টম ডিউটি বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআরের আহরণে ঘাটতি থাকলে তার প্রভাব পড়বে রাষ্ট্রের সার্বিক আয় ব্যয়ের হিসাবের উপর। তাই আয় বৃদ্ধির সঙ্গে অপচয় রোধ করতে হবে ব্যয়ের খাতায়ও। আমাদের অভ্যন্তরীণ যে সঞ্চয় আহরণ, তার উপরে কিন্তু সমষ্টিক অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে। আমাদের কত ঋণ নিতে হবে, আমরা বাজেট ঘাটতি কতটুকু আমাদের হবে, এটা সবটাই কিন্তু নির্ভর করে যে আমরা এনবিআর এবং এনবিআর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে কত আদায় করতে পারছি। এবং প্রথম যে ৯ মাসের যে ফিগার আসছে এবং ২১,০০০ কোটি টাকা ঘাটতি আছে, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে যে এটা হলো রিভাইজড যে টার্গেট আছে। রাজস্ব আহরণ বাড়াতে সক্ষম ব্যক্তির আয়কর নিশ্চিতে নানা পদক্ষেপের কথা বলে আসছে এনবিআর। আর্থিক লেনদেনে করা হয়েছে রিটার্ন জমায় বাধ্যবাধকতা। এর পরেও মার্চ পর্যন্ত দেশে বর্তমানে ১,০১,০০,০০০-এরও বেশি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের বিপরীতে রিটার্ন জমা ৪১ লাখ। মাজহার মাহবুব, এখন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বিজিপি সহ ২৮৮ জনকে ফেরত পাঠানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদক্য। মন্তোষ, গতকাল যে জাহাজটি এসেছে সেটিতে করেই কি মিয়ানমারে ফেরত যাবেন সে দেশের সেনা ও বিজিপি সদস্যরা? বিস্তারিত জানাবেন।
জ্যোতিকা, গতকাল ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে যে জাহাজটি বাংলাদেশে প্রবেশ করেছে, সেই একই জাহাজে করেই কিন্তু আজকে তাদের যে ২৮৮ জন মিয়ানমারের নাগরিক, সেখানে সেনা সদস্য রয়েছেন, বর্ডার গার্ড পুলিশের সদস্য রয়েছেন, মোট ২৮৮ জনকে আজ কিন্তু ভোর ৫:৩০ নাগাদ এই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট এলাকায় আনা হয় এবং এখান থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিজিবি এবং কোস্টগার্ডের তত্ত্বাবধানে তাদেরকে সকাল ৭টার দিকে কিন্তু টাক বোটে তোলা হয় এবং সেটি কিছুক্ষণ আগেই সেই টাক বোটটি এই জেটিঘাট ছেড়ে গভীর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে অপেক্ষা করছে মিয়ানমারের চিনডুইন নামক যে জাহাজটি গতকাল এসেছিল সেই জাহাজটি, এবং সেই জাহাজটিকে তাদেরকে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা গতকাল বাংলাদেশি নাগরিকদের নিয়ে এসেছিলেন, তাদের কাছে ইতিমধ্যে তাদের নিজ দেশের যে নাগরিকরা রয়েছেন, ইতিমধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে যারা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসেছিলেন, বাংলাদেশে ঢুকে পড়েছিলেন, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি ইতিমধ্যে শেষ করেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিজিবির পক্ষ থেকে তাদের যে শারীরিক পরীক্ষা এবং মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের যে পরিচয় যাচাইয়ের কাজ, সেটিও কিন্তু এর আগেই সম্পন্ন হয়েছে। গতকাল থেকে মিয়ানমারের যে প্রতিনিধি দলটি এসেছিল এখানে, তারা কিন্তু সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ যে সংঘাত, সেটির কারণে ইতিমধ্যে ৬ শতাধিক মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ সহ ৬ শতাধিক নাগরিক কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে গত ফেব্রুয়ারির ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়েছে ইনানির নৌবাহিনীর যে জেটিঘাটটি রয়েছে সেই জেটিঘাট এলাকা দিয়ে, এবং আজকে যাচ্ছে ২৮৮ জন। এটি যাচ্ছে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট এলাকা দিয়ে, এবং এখানে যারা আশ্রয় নিয়েছিলেন তারা আসলে এতদিন ধরে নাইক্ষ্যংছড়ি, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার যে বিজিবির সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, সেখানে তারা বিজিবির তত্ত্বাবধানে ছিলেন এবং সেখানে যে তাদের খাবার থেকে শুরু করে তাদের যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা, সেটি তারা আসলে নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশে কিন্তু তারা এতদিন ভালোভাবেই আসলে ছিলেন। এবং যাওয়ার সময় আমরা দেখেছি যে তারা এখানে খুব হাসি মুখে কিন্তু বাংলাদেশি যারা এই পারে অপেক্ষা করেছেন তাদেরকে বিদায় জানাচ্ছিলেন। জ্যোতি, এই ছিল কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে আমার কাছে সবশেষ। মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে সেনা ও বিজিবি সদস্য, সেই খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। খুলনার বাজারে বেড়েছে সবজির দাম। গেল সপ্তাহের চেয়ে সব সবজিতেই বাড়তি কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সবজির দাম বাড়ার কারণ কি? পাশাপাশি জানতে চাই বাজারে কি সরবরাহ কম? যদিকা গত কয়েকদিন ধরেই কিন্তু সবজির দাম অনেকটাই কম ছিল, কিন্তু আজকে আমরা বাজারে এসে যেটি লক্ষ্য করেছি যে প্রায় সব ধরনের সবজিরই কিন্তু দাম বেড়েছে। এখানে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু সরবরাহ ঘাটতি, এবং এই সরবরাহ ঘাটতির কারণে সবজির যে দাম সেটি কিন্তু বেশ অনেকটাই বেড়েছে বললেই চলে। আজকে বাজারে কিন্তু গড়ে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কেজি দরে প্রতি কেজিতে কিন্তু সবজির দাম বেড়েছে, তাও পাইকারি পর্যায়ে। এখানে যদি সবজির দামের কথা বলে থাকি আপনাকে, কিছু কিছু সবজি আছে, যেমন আজকে বাজারে উচ্ছে বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা করে কেজি দরে, যেটি কিন্তু গত ৩ থেকে ৪ দিন আগেও বিক্রি করা হয়েছে ৩০ টাকাতে। লাউ বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে প্রতি পিস ৩০ টাকা করে প্রতি পিস বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু ২০ থেকে ৩৫ টাকা করে ২৫ টাকা করে কেজিতে প্রতি পিস বিক্রি করা হয়েছে। এছাড়াও বাজারে রয়েছে ঢেঁড়স, সেটি কিন্তু ৩৫ থেকে ৪০ টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি ২৫ টাকা ছিল। এছাড়াও কুমড়া বিক্রি করা হচ্ছে ২২ টাকা, পটল বিক্রি করা হচ্ছে ৩০ টাকা, এবং বেগুনের দাম কিন্তু আজকে আরও চড়া হয়েছে। গত কয়েকদিনও আমরা চড়া বেগুনের দাম লক্ষ্য করেছি, ৫৫ থেকে ৬০ টাকা করে কেজি দরে আজকে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু ৩০ টাকা করে কেজি ছিল। না, মোটামুটি বলা চলে যে সব ধরনের সবজিতেই কিন্তু দাম বেড়েছে, এবং এই দাম বাড়ার কারণে কিন্তু এখানে যে পরিমাণ সবজি
মানুষের বিক্রি হতো সেই পরিমাণ সবজি কিন্তু এখন এই বাজারে বিক্রি করা হচ্ছে না। দাম বাড়ার কারণে কিছুটা বেচা বিক্রিও কমেছে। এই তীব্র গরমের প্রভাব কিন্তু পড়েছে এই পাইকারি বাজারে। তো যদিকে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। খুলনা থেকে সবজি সরবরাহ এবং দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে গ্রীষ্মকালীন সবজি আবাদ, অতিরিক্ত গরমে ঝরে যাচ্ছে ফুল। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, চাঁদপুরে গরমের কারণে সবজি আবাদে কি কি সমস্যায় পড়তে হচ্ছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, যে চলমান দাবদাহ চলছে, গ্রীষ্মের এই দাবদাহের কারণে কিন্তু শুধু জনজীবনই বিপর্যস্ত হচ্ছে না, পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকদের বিস্তীর্ণ ফসলি মাঠে। মূলত গ্রীষ্মের এই সময়ে বরবটি, দুন্দুল, বেগুন, মিষ্টি কুমড়া, ঢেঁড়স সহ যে গ্রীষ্মকালীন যে সবজি চাষাবাদ করা হয়ে থাকে তা কিন্তু এই চাষাবাদের কারণ এখনের এই মৌসুমে যেহেতু গ্রীষ্মের খরতাপ কিন্তু চলমান রয়েছে, তার কারণে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। বিশেষ করে তাদের ফসলের যে ফুল থাকে তা কিন্তু পরাগায়নের সুযোগ পাচ্ছে না, এই তাপদাহের কারণে কিন্তু পরাগায়নের আগেই ঝরে যাচ্ছে ফুল, এবং মাটির যে পানির প্রয়োজনীয়তা তা কিন্তু পানির ঠিকমতো পানি না পাওয়ার কারণে কিন্তু মাটির উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বাড়তি কিন্তু সেচের ব্যবস্থা করা লাগছে। আসলে আমি এই মুহূর্তে আছি একটি ফসলি মাঠে, আপনি দেখতেই পাচ্ছেন যে বিস্তীর্ণ এই ফসলি মাঠ জুড়ে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজির কিন্তু আবাদ করা হয়েছে। কিছুক্ষণ আগেও আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে মূলত এই সময়টাতে সবজি চাষে তাদের যে 7 থেকে 8 বার সেচ দেওয়ার প্রয়োজন পড়ে জমিতে, কিন্তু এবছর অতিরিক্ত তাপদাহের কারণে কিন্তু যেই চলমান তাপদাহ যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সেচের যেই প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু দ্বিগুণের মতো কিন্তু লাগতে পারে, এবং একবার সেচ দিতে তাদের 500 থেকে 1000 টাকার মতো কিন্তু খরচ হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তারা কিন্তু বিধাতার কাছে কিন্তু দোয়া প্রত্যাশা করছে যাতে করে খুব সহসাই বৃষ্টি নামে প্রকৃতিতে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে ফসলের সবশেষ সংবাদ। তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে সবজির আবাদ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। যে চরে কিছুদিন আগেও ফসল ফলানোর কথা ভাবা যেত না, সেই চরের ফসলে এখন ভাগ্য পরিবর্তন করছেন চাষিরা। বলছি ফরিদপুর পদ্মার দুর্গম বিস্তীর্ণ চরাঞ্চলের কথা। এক যুগের বেশি সময় প্রমত্ত পদ্মার জেগে ওঠা চরে হতো না কোনো ফসল, কিন্তু গত কয়েক বছর যাবৎ সেই অনাবাদি জমিতে ফলতে শুরু করেছে ভুট্টা সহ অন্যান্য ফসল, যাতে শুধু ভুট্টা থেকে বাণিজ্য হচ্ছে 25 কোটি টাকার। মফিজুর রহমান শিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ডিগ্রির চর, নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়ন, যেখানে এক সময় ছিল ধুধু বালু চর, এখন সেই চর সবুজে বিস্তৃত। সকাল হতেই ফসলের মাঠে ব্যস্ততা বাড়ে কৃষকের। মাঠের পর মাঠ জুড়ে চাষ হয় ভুট্টার। এতে পদ্মার চরে চাষিদের জীবনে এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। জেলার চাহিদা মিটিয়ে এসব ফসল পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। আগে কোনো কিছু হইতো না, এখন বর্তমান খুব ভালো ফসল দিতেছে। মনে হয় 3 সিজনে ফসল দেয়, খুব ভালো ফসল হয়। আগে মানুষ অনেক কষ্ট করছে, যাই হোক এখন বছরে এখন আর কি 3টা ফসল ফেলান যায়, বাদাম, ভুট্টা মুট্টা ইত্যাদি। বিঘা প্রতি 35, 40, 37 মনে এরকম হয়, আর মোটামুটি আমাকে বিঘা প্রতি 15 থেকে 20 হাজার খরচ হয়। চলতি বছর চরাঞ্চলের 3000 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্য নির্ধারণ করে কৃষি বিভাগ। তবে 6000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 62,500 টন ভুট্টা। এতে বাণিজ্য হবে 25 কোটি টাকার। ফরিদপুর জেলা প্রচিত করে থাকতো আর কি, যেখানে অন্য কোনো ফসল হইতো না, সেখানে কৃষককে উদ্বুদ্ধ করে সেখানে অনেক ভুট্টা আবাদ করাচ্ছে। কারণ যেহেতু ভুট্টাটা সারা বছরই আবাদ করা যায়, কোনো মৌসুম এটা মৌসুম রিলেটেড ফসল না, এটা যখন কৃষক ইচ্ছা করবে তখন আবাদ করবে। বাট জমিটা হইতে হবে উঁচা, যেন এটা বৃষ্টি পানিতে নিমজ্জিত না হয়। আমাদের রবি মৌসুমে আমাদের টার্গেট ছিল মাত্র 3500 হেক্টর, সেখানে আমরা দ্বিগুণ আবাদ করছি।
চরাঞ্চলের এই জমিতে ভুট্টা ছাড়াও মাসকালাই, সরিষা ও বাদামের আবাদ হয়। নওগাঁয় সময়ের সাথে বেড়ে উঠেছে নামে বেনামে অনেক বেসরকারি সংস্থা। আর এসব সংস্থা থেকে চড়া সুদের ঋণ নিয়ে দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ছেন জেলার সাধারণ মানুষ। এতে ঋণ পরিশোধ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় জেলার ছোট বড় ব্যবসায়ীদের। তবে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো ঋণের শর্ত সহজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত নওগাঁ থেকে আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে। নওগাঁ সদর উপজেলার বাচারি গ্রামের নান্টু হোসেন কয়েক বছর আগে কারখানার চাকরি ছেড়ে নিজে দিয়েছেন ছোট স্টিল ওয়েল্ডিং কারখানা। ব্যবসার প্রয়োজনে সম্প্রতি একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নেন লাখ টাকা। সেখানে এক বছরের সুদ হিসেবে তাকে গুনতে হচ্ছে 15,000 টাকা। এখন পর্যন্ত আসলের 65,000 টাকা শোধ করলেও বোঝা হয়ে দাঁড়িয়েছে চড়া সুদের বাড়তি টাকা। এখন আমি 1 লক্ষ টাকা ঋণগ্রস্ত আছি। আমি যদি কোনো ব্যাংক থেকে যদি কোনো সুবিধা পেতাম তাহলে হয়তো বা এই ব্যবসাটা করে আমার আর একটু সুবিধা হতো। শুধু নান্টু নয়, এমন গল্প এই গ্রামীণ জনপদের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ও দিনমজুরেরও। বিভিন্ন প্রয়োজনে ঋণ করে আটকা পড়েছেন দাদন ব্যবসায়ীদের পাতানো ফাঁদে। তারা বলছেন ব্যাংকের ঋণ পেতে জমির দলিল জমা দেয়া সহ অন্যান্য শর্ত পূরণ করা অনেকের পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে চড়া সুদে দাদন ব্যবসায়ী কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিতে হচ্ছে তাদের। এতে নিঃস্ব হয়েছেন অনেকে। 1 লাখ টাকা যখন লাগে এই টাকাটা লওয়ার জন্য কোনো ব্যাংকের কাছে হোক, এনজিওর কাছে হোক, তখন আমরা সুদের উপর নেই লেট এই কাজটা তুলি। 20,000 টাকা সপ্তাহে মনে করেন যে 1,000 টাকা লাভই দিতে হয়। আর এই কারণে আমাদের ব্যবসার পুঁজি শর্ট পড়ে যায়। সরকারের অর্থনীতির যে প্রবাহ সেখানে গ্রামীণ জনপদের মানুষের জন্য মানে অল্প সুদে ঋণের ব্যবস্থা করা, তাহলে মানুষকে এই দাদন ব্যবসায়ীদের যে ঋণ, তীব্র ঋণ, যে ঋণের কবলে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে ভিটামাটি ছাড়া হয় আত্মহত্যা করছে, সেখান থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এদিকে বিদেশে গিয়ে নিজেদের সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে অনেকেই কম সুদের ঋণের জন্য ভিড় করছেন প্রবাসী কল্যাণ ব্যাংকে। তবে ঋণের শর্ত সহজ না হওয়ায় ঋণ পাচ্ছেন না অনেকেই। বাইরে মানুষের কাছ থেকে লোন নিলে সুদের টাকা দিতে হবে, সেই জন্য আমি এই প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছি লোন নিতে। হয়তো 10 লাখ টাকা একবার গোছাতে পারছি না, এই জন্য আমি যেতে পারছি না। কোনো ব্যাংক যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি যেতে পারব। প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিদেশ যেতে ইচ্ছুকদের সর্বোচ্চ 3 লাখ টাকা দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এছাড়া ব্যবসায়ীদের দেওয়া হয় সর্বোচ্চ 5 লাখ টাকা। ব্যাংকের এই শাখায় প্রায় 1882 জন গ্রাহক রয়েছে, যার 90% গ্রাহকই প্রবাসী। ঋণ দেওয়ার ক্ষেত্রে যাতে প্রতিবন্ধকতা না হয় সেক্ষেত্রে আমরা তাদের কাউন্সিলিংটা সময় নিয়ে করি এবং তাদের যে ডকুমেন্ট লাগবে সেগুলো আমরা প্রপার কাগজ দিয়ে থাকি। হস্ত ও কুটির শিল্প উদ্যোক্তাদের বিসিকের পক্ষ থেকে সহায়তার কথা জানান বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা। এতে নারীদের 5% ও পুরুষদের 6% সুদের ঋণ দেওয়া হচ্ছে বলেও জানান তারা। যেখানে আপনার খুব কষ্ট হয় যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে লোন পায় না, সে বিসিকের মাধ্যমে কিন্তু তারা লোন নিয়ে স্বাবলম্বী হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই সুযোগটা কিন্তু চলমান রয়েছে। গ্রামীণ জনপদে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে ও শিক্ষিত তরুণ যুবকদের কর্মসংস্থান তৈরিতে স্বল্প সুদে ঋণের চাহিদা বাড়ছে। এখন নওগাঁ। মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় 3 কোটি টাকার সড়ক নির্মাণের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণ কাজে প্রায় 39 লাখ টাকার মাটি বরাদ্দ থাকলেও কাটা হচ্ছে কৃষকের 3 ফসলি জমি। নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী কৃষকরা। আসাদ জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা পোদ্দারবাড়ি থেকে মহিষাখোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিডিপি-10 প্রকল্পের আওতায় এখানকার প্রায় 2.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মাধ্যমে পান ঠিকাদার মোহাম্মদ হানিফ। 2,98,912,000 টাকা ব্যয়ের সড়কটিতে মাটি ভরাটের কাজ চলছে। দরপত্রে প্রায় 39 লাখ টাকা মাটি ভরাটের জন্য বরাদ্দ থাকলেও ঠিকাদার নিয়ম বহির্ভূতভাবে জোর করেই নিরীহ কৃষকদের জমির মাটি কেটে নিচ্ছেন। ক্ষতিপূরণ তো দূরের কথা, কৃষকরা বাধা দিলেই তাদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি। এরই মধ্যে প্রভাবশালী এই ঠিকাদারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় শতাধিক পরিবার। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, সড়ক নির্মাণ কাজের জন্য স্থানীয়রা স্বেচ্ছায় মাটি দিচ্ছেন। মেলা অনুরোধ করছি আমি যে আনিফ ভাই আমার এই টাকাটা
কাটেন না কাটানোর জোর করে মনে করেন যে আমার 2 মুড়ে পাশ দেই ক্ষেতটা 2 মুড়ে পাশ দিয়ে মাটিটা চলে গেল 62 জায়গার মধ্যে আমার 20% জায়গা চলেই গেছে। আমার নিজস্ব ফসলীয় জমি বেকু দিয়ে কাইটে আমার কোনো বাধা মানে নাই, উল্টে আমার ফাফুর দেয় এবং এই জায়গাগুলো যে পরিমাণে ক্ষয়ক্ষতি করছে আমার কোনো ক্ষতিপূরণও দেয় নাই এবং আমরা উল্টে বলতে গেলেও এই জায়গা সম্পর্কে কোনো প্রতিকার আমাদের ব্যবস্থা হয় নাই। বেকু দিয়ে কাইটাইছে নষ্ট করতেছে, ঠিক আছে। সরকারি যদি বাজেট থাকে, ঠিক আছে, সরকার বরাদ্দ করে নিব, ফসলের জমি কাটার তো আর দরকার নাই। তাইলে মাটি কাটা নিয়ে এটা ওটা হুমকি দিতেছে। আসলে নিরহ মানুষ আমাকে তো নিরুপায়। এই আমি যেমন কৃষক মানুষ 11% জায়গা কিনে বাড়ি করছি এই কামলা খাইতে, এখন আমার ওই বাড়ি থেকে মাটি কেটে তাদের রাস্তায় মাটি দিতে হইব। আমার 18% জায়গা তার 3% জায়গা কাটছে আর কি, কাইটে রাস্তায় মাটি ফেলছে। ওনারা তো ইচ্ছা করে দিতেছে, আর হলো যে আমরা যখন ড্রেজার বালি বানাবো না, আমরা তখন বালি দেওয়া ওটা আবার ভরে দেবো। মাটি বরাদ্দ আছে, মাটি ক্লিনিং এর বরাদ্দ 95% লোকই এলো, সবাই স্বতঃস্ফূর্তভাবে মাটি দিতেছে। এদিকে সড়ক নির্মাণ কাজে কোনো অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সাধারণত মিউনিসিপ্যাল এরিয়াতে ক্যারিডার থাকে আর নন মিউনিসিপ্যাল এরিয়াতে অ্যারেঞ্জ আর্ট বা লোকাল আর্ট ধরা থাকে। এই রাস্তাটাতে আমাদের কোন ধরনের আর্ট ধরা আছে আমরা এটা নথি পর্যালোচনা করব এবং এখানে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে আমরা যথাযথ ব্যবস্থা নিব। ক্ষতিপূরণ সহ সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। রেকর্ড ভাঙা তাপদাহ, ভয়াবহ বন্যা আর অতিরিক্ত বৃষ্টিপাত করুণ পরিস্থিতিতে নিয়ে গেছে বিশ্বের জলবায়ু পরিবর্তনকে। অর্থের পেছনে ছুটতে গিয়ে যে পরিবেশ বিপর্যয় হয়েছে, আগামী 26 বছরে সেই অর্থ আয় 19% কমে যাবে সারা বিশ্বে। পরিবেশ বিজ্ঞানীদের গবেষণা বলছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে 2050 সাল নাগাদ 19 থেকে 59 লাখ কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখোমুখি হবে বিশ্ব। অথচ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এর 6 ভাগের 1 ভাগ বিনিয়োগই যথেষ্ট। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। মরুভূমিতে বৃষ্টি, বন্যা, নাতিশীতোষ্ণ দেশে তাপপ্রবাহ, শীতপ্রধান দেশে দাবানলের তীব্রতা। শিল্প বিপ্লবের পর বিশ্বের জলবায়ু পরিস্থিতি গেল 1 থেকে 2 দশকের মধ্যে এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কার্বন ডাই অক্সাইড যদি আজ থেকেই উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়, এরপরও জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সাল নাগাদ 19% কমে যাবে মানুষের আয়। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদন বলছে তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘটবে এমনটা। সঙ্গে বৃষ্টিপাত আর তাপমাত্রার ওঠানামাও কারণ হিসেবে কাজ করবে। আগুনে ঘি ঢালবে দাবানল আর ঝড়। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের নতুন এই গবেষণা বলছে আগামী 25 থেকে 26 বছরে বিশ্ব অর্থনীতিকে চরম ক্ষতিগ্রস্ত করবে জলবায়ু পরিবর্তন। ক্ষতির মুখে পড়বে উন্নত, উন্নয়নশীল আর অনুন্নত সব দেশ। উত্তর আমেরিকা, ইউরোপে কমবে মানুষের আয়। দক্ষিণ এশিয়া আর আফ্রিকাকে দিতে হবে চরম মূল্য, যেখানে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে এখানকার দেশগুলোর ভূমিকা কম। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের চরম লোকসানের কথাও। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে শিল্প বিপ্লবের পর 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে বিশ্বের তাপমাত্রা। আসছে সময়গুলোতে আরও বাড়বে বন্যা, ঝড়, তাপদাহ আর দাবানল। তৈরি হবে স্বাস্থ্য ঝুঁকি, বাড়বে আর্থিক ক্ষতি, মানুষের ভোগান্তি আর মৃত্যুহার, কমবে মানুষের উৎপাদন সক্ষমতা। 2022 সালের একটি প্রতিবেদনে বলা হয় 1992 থেকে 2013 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের আর্থিক ক্ষতি হয়েছিল 16 লাখ কোটি ডলার। ভবিষ্যতে যা বছরে 50 লাখ কোটি ডলারে পৌঁছাতে পারে। জলবায়ুকে কম ক্ষতিগ্রস্ত করা দেশগুলোর আয় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর তুলনায় 40% কমে যাবে। বৈশ্বিক উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিশ্বের জিডিপি 10% ক্ষতিগ্রস্ত হবে। অথচ প্রতিবেদনে পরিষ্কার জলবায়ু পরিবর্তন রোধে বিনিয়োগ সাশ্রয়ী। বিজ্ঞানীরা বলছেন 2050 সাল নাগাদ বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে না দেওয়ার পদক্ষেপ নিলে বিনিয়োগ হবে পূর্বাভাসের লোকসানের চেয়ে 6 গুণ কম। মূলত বিশ্বের 1600 দেশের ওপর গেল 40 বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এই গবেষণা করেছেন বিজ্ঞানীরা। উল্টোদিকে প্রতিবেদনে বলা হয় 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নিলে খরচ হবে 6 লাখ কোটি ডলার। জ্বালানি তেল, গ্যাস আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোই শুধুমাত্র বিশ্বের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।
পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনায় বিশ্বের অর্থনৈতিক সংকট বাড়ছে, তবু যুদ্ধ থামানোর কোনো পদক্ষেপ না নিয়ে মিত্রদের হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে সংঘাতময় পরিস্থিতিকে আরও জটিল ও সময় সাপেক্ষ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ সংঘাত চলছে আর এতে সহযোগিতা করছে এমন দেশগুলোর মধ্য দিয়ে বিশ্বের জ্বালানি তেল বাণিজ্যের অনেকাংশেই পরিচালিত হওয়ায় ঝুঁকিতে পড়তে পারে এই বাণিজ্য। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বিশ্ব বাণিজ্যের সরবরাহ ব্যবস্থাকে ফেলেছে বিপাকে। এতে দেশে দেশে বাড়ছে অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি, ধুঁকছে বিশ্ব অর্থনীতিও। কারণ বিশ্বের সিংহভাগ খাদ্যপণ্য ও জ্বালানি আমদানি রপ্তানি হয় এসব দেশের মধ্য দিয়ে বয়ে চলা সমুদ্রপথ দিয়ে। এমন পরিস্থিতির মধ্যেও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই, বরং এই সংঘাত দীর্ঘায়িত হওয়ারই আভাস মিলছে। এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে যুদ্ধের উত্তাপ। দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের অবসান ঘটিয়ে হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েলের মধ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এছাড়া চীন তাইওয়ানের মধ্যে উত্তেজনা তো আছেই। এর মধ্যেই ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সব দিক থেকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে এগিয়ে থাকতে দেয়া হচ্ছে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা। মিত্র দেশগুলোর জন্য সবশেষ যুক্তরাষ্ট্রের ৯.৫ কোটি ডলারের সহায়তা বিলের অনুমোদন নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্রেট নেতারা বলছেন, এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির দিকে গুরুত্ব না দিয়ে যুদ্ধে জড়িত একটি পক্ষকে সহায়তা দেওয়ার মানে সংঘাতকে আরও উস্কে দেয়া। এমনকি তাইওয়ানের জন্য বরাদ্দ রাখায় ক্ষিপ্ত চীনও। 美国国会有关议案塞入涉台内容，严重违反一个中国原则和中美3个联合公报规定，向台独分裂势力发出错误信号，我们坚决反对。 এদিকে বিশ্বে জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাই বিশেষজ্ঞরা শঙ্কা করছেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও দীর্ঘ হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তেল ও গ্যাস বাণিজ্যে। সার্বিক মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। এভাবে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়লে স্বর্ণের দামও বাড়ার শঙ্কা আছে। যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটে হলে ব্যবসা বাণিজ্যে মন্দার পাশাপাশি ভ্রমণ ও পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ অনেক মানুষই যুদ্ধে জর্জরিত অঞ্চলে ভ্রমণ করতে ভয় পাবেন, যে কারণে আকাশ ও জলপথের ভ্রমণ সংশ্লিষ্ট ব্যবসা হুমকিতে পড়বে। সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল এড়িয়ে বিকল্প পথে চলাচলের কথাও ভাবে অনেক বিমান সংস্থা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।